Dear students and all viewers, নমস্কার। এনআরএসসি এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনার জন্য একটি বিশেষ বিষয়কে রেখেছি। কি বিষয় সেটা একটু পরে বলছি। তার আগে বলি যে নেট পেপার ওয়ানের যে 10টি ইউনিট আছে, আমরা বিগত ভিডিওগুলোতে তার মধ্যে 9টি ইউনিট অলরেডি কভার করে ফেলেছি। আজকে আমরা চলে এসেছি একদম শেষ ইউনিট বা আমাদের অন্তিম যে টপিক, অর্থাৎ ম্যাথামেটিক্যাল রিজনিং। তো এই ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের দুটো পার্ট রয়েছে। একটা পর্বে রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, আর একটা পর্বে রয়েছে ম্যাথামেটিক্যাল রিজনিং। তো আমরা আজকে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড নিয়ে কিছু আলোচনা করব। আপাত দৃষ্টিতে ইউজিসি নেট পরীক্ষার্থী যারা, তারা বেসিক্যালি আর্টস ব্যাকগ্রাউন্ডের, এবং তাদের কাছে এই ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড এক মূর্তিমান বিভীষিকা। হয়তো সকলের ক্ষেত্রে নয়, কিন্তু অভিজ্ঞতা বলছে অধিকাংশ ছেলেমেয়েদের ক্ষেত্রেই তাই হয়, এবং তারা এই বিষয়টিকে ভীষণভাবে অ্যাভয়েড করতে চায়। কিন্তু একটা কথা জেনে রাখা খুব দরকার যে নেট পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে স্কোরিং হচ্ছে এই ম্যাথামেটিক্স। সুতরাং অল্প পরিশ্রমী আমরা কিন্তু ম্যাথামেটিক্স থেকে বেশ যে কটা অঙ্ক পরীক্ষায় দেবে আমরা সবকটি সেখান থেকে করতে পারবো, এবং একটা ভালো নাম্বার আমরা এখান থেকে পেতে পারবো। তো কিভাবে আমরা সেটি করতে পারবো সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এনআরএসসি এডুকেশনাল ইউটিউব চ্যানেল। ম্যাথামেটিক্স নামটা শুনলেই অনেক ছাত্রছাত্রীদের একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়, এবং তারা মনে করে বিষয়টি বোধহয় ভীষণই শক্ত, বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে। কিন্তু এই ধারণাটি সব সময় সত্যি হয় না, আমরা জানি। তবুও বলবো, যারা অঙ্কটাকে ভয় পেয়ে দূরে সরিয়ে রাখে তারা কিন্তু কখনোই সঠিক দিকে সঠিকভাবে এগোচ্ছে না। ম্যাথামেটিক্সে যেটা সবচাইতে বড় সুবিধা, আগাম কোনো প্রস্তুতি ছাড়াই, অর্থাৎ কোনো রকম তথ্যভিত্তিক পড়াশুনো না করে, কোনো কিছু মুখস্থ না করেও যদি নিয়মটা জানা থাকে, শুধুমাত্র সেই জানা নিয়মের সুবিধা নিয়ে পরীক্ষার হলে যে কোনো অঙ্ক অনায়াসে করে ফেলা যায়। এটা ভীষণই অভ্যেস ভিত্তিক, প্র্যাকটিস ভিত্তিক একটা বিষয়। কিন্তু তার জন্য আমাকে অনেক কিছু পড়তে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এরকম নয়। শুধু টেকনিক, প্রসিডিওর এটা জানলেই কিন্তু ম্যাথামেটিক্সটা অনেক সহজ হয়ে যায়। এবার বলি, ম্যাথামেটিক্স নিয়ে দুটো পারসেপশন আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীদের একটা বড় প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় ম্যাথামেটিক্স থেকে হয়তো 2 কি 3টে প্রশ্ন থাকে বড় জোর, কিন্তু এনটিএ নেটের সিলেবাস অনুযায়ী প্রায় 8টা থেকে 10টা চ্যাপ্টার কভার করতে হয়। তো ওই 2 বা 3টে প্রশ্নের জন্য কি 8-10টা চ্যাপ্টার করা সমীচীন? এইটা ভেবেই অনেকে হয়তো সেখান থেকে একটু গুটিয়ে যায়। এক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষায় যে 3টি প্রশ্ন দেবে
সেই 3টি প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে আসবে এটা আগাম প্রেডিকশন না করা গেলেও আমরা দেখেছি বিশেষ কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। কাজেই আমরা যদি সবকটি চ্যাপ্টার নাও পড়তে পারি কোনো কারণে, পড়লে অবশ্যই ভালো, নাও যদি করতে পারি অ্যাটলিস্ট 4 to 5 চ্যাপ্টার্স যদি আমরা ভালো করে প্র্যাকটিস করে যাই, আমরা দেখব হয়তো সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে। এবং এই প্রশ্নগুলো অত্যন্ত দ্রুততার সাথে সলভ করা সম্ভব। তার জন্য কিছু ট্রিক্স আছে, টেকনিক আছে, আমি কিছুটা শেয়ার হয়তো করব আজকে। অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতে, বিশেষ করে গভর্নমেন্ট জবসের যে পরীক্ষাগুলো হয়, সেখানে যে লেভেলের ম্যাথামেটিক্স থাকে তার থেকে অনেক অনেক সহজ লেভেলের অঙ্ক থাকে এখানে। সুতরাং এটি একটু প্র্যাকটিস করে গেলে না পারার কোনো কারণ নেই, এবং এটিকে নিয়ে অযথা ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এবার আমি আসি কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষায় থাকে বা সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে সেটাকে ক্লিয়ার করি। রয়েছে ফ্র্যাকশন, রেশিও, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, ইন্টারেস্ট, ডিসকাউন্ট ইত্যাদি। এখন এই বিষয়গুলোর মধ্যে আমরা খেয়াল করে দেখেছি পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, ইন্টারেস্ট, এমনকি ফ্র্যাকশন, এই বিষয়গুলো থেকে কিন্তু কম বেশি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। হয়তো ডিসকাউন্ট বা অ্যাভারেজ এগুলো থেকে হয়তো তুলনায় একটু কম থাকে, কিন্তু প্রথম দিকে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হলো সেইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো সেই বিষয়গুলো কিভাবে পড়লে সুবিধা হয়, কতটুকু পড়লে সুবিধা হয়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে, নেট পরীক্ষার জন্য যদি আমরা হাতে সময় থাকতে প্রস্তুতি নিই, তাহলে কিন্তু এই সবকটি চ্যাপ্টার আমাদের কাছে কভার করা এমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু কেউ যদি মনে করে আমি পরীক্ষার 2 মাস আগে, 3 মাস আগে, 4 মাস আগে প্রস্তুতি নেব, তখন হয়তো তার ক্ষেত্রে সবকটা চ্যাপ্টার কভার করা একটু মুশকিল হয়ে পড়ে। এবার আমরা আসি অঙ্কের কিছু টেকনিক্যাল যে দিক রয়েছে সে ব্যাপারে। প্রথমেই বলি, যদি ট্র্যাডিশনাল মেথডে কেউ পরীক্ষার হলে অঙ্ক কষে, তাহলে তার একটা অঙ্ক কমপ্লিট করতে অনেক সময় লাগবে, এটা খুব স্বাভাবিক। এবং সেই ভয়ই হয়তো অনেকে অঙ্ক অ্যাভয়েড করতে চায়। কিন্তু না, পরীক্ষার হলে আমরা যখন কোনো অঙ্ক সলভ করব, তখন আমরা সেখানে শর্টকাট ট্রিক্স ইউজ করব। তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে অনেক কম সময়ের মধ্যে অঙ্কগুলো সলভ হয়ে যাবে। আমি খেয়াল করে দেখেছি মোটামুটি অ্যাভারেজে এক একটা প্রশ্নের জন্য, পেপার ওয়ানের কথা বলছি, অনেকেই 2 মিনিট 1.5 মিনিট স্পেয়ার করে মিনিমাম। কিন্তু দেখা যাচ্ছে অঙ্কের ক্ষেত্রে একটা অঙ্ক হয়তো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব। যেখানে আমি 2 মিনিট খরচা করে 2 নম্বর অ্যাকোয়ার করছি, সেখানে যদি 30 সেকেন্ড খরচা করে বা 40 সেকেন্ড খরচা করে আমি সেখানে 2 নম্বর পেতে পারি, সেটা অবশ্যই খুব উল্লেখযোগ্য ব্যাপার। তো তার জন্য শর্টকাট ট্রিক্স, নিয়ম জানতে হবে। যদি আমরা সেগুলো না জানি, তাহলে তো অবশ্যই সময় বেশি লাগবে, বিষয়টা কঠিন লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি 2-1টা উদাহরণ দিয়ে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছি। যেমন ফ্র্যাকশনের ক্ষেত্রে একটা হয়তো যোগ দিল, কীরকম? যেমন 3 পূর্ণ 1/2 প্লাস 4 পূর্ণ 4/5 প্লাস 9 পূর্ণ 1/3 ইজ ইকুয়াল টু কত? এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে মিক্সড ফ্র্যাকশনগুলো রয়েছে সেগুলোকে আগে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করি, মানে নর্মাল ওয়েতে। তারপর কি করি না, তার যে ডিনোমিনেটরগুলো সেগুলোর এলসিএম করি। এলসিএম করার পর তারপরে ফ্র্যাকশনের যোগ করার যে নিয়ম বা বিয়োগ করার যে নিয়ম সে অনুযায়ী করি। না, এভাবে করব না।
শর্টকাট ট্রিক্স হচ্ছে যখন কোনো এইরকম ফ্র্যাকশনের যোগ বা বিয়োগ দেওয়া রয়েছে তখন যেগুলো ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা সেগুলোকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আগে লিখব। তার আগে যে সাইন রয়েছে মানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, সেটা একই রকম থাকবে। আরেকটা ব্র্যাকেটের মধ্যে যে ফ্র্যাকশনগুলো রয়েছে সেই ফ্র্যাকশনগুলোকে আমরা লিখব। এক্ষেত্রে একই নিয়ম, তার আগে যে সাইন ছিল সেই একই সাইন থাকবে। এবার যে দুটো রেজাল্ট পাওয়া গেল, মানে ইন্টিজার যোগ বিয়োগ করে যে রেজাল্ট পাওয়া গেল আর অন্যদিকে ফ্র্যাকশন যোগ বিয়োগ করে যে রেজাল্ট পাওয়া গেল, দুটোকে যোগ করলেই অনায়াসে উত্তরটা হয়ে যাচ্ছে খুব কম সময় করতে। বা ধরা যাক কয়েকটা ফ্র্যাকশন দিয়েছে, এবার এই ফ্র্যাকশনগুলোর মধ্যে বলা হচ্ছে হায়েস্ট ফ্র্যাকশন কোনটা। তো হায়েস্ট ফ্র্যাকশন বের করার তো প্রচুর নিয়ম রয়েছে, আমরা কিন্তু সেই সমস্ত ট্র্যাডিশনাল নিয়মের ধারপাশ দিয়েও যাব না, আমরা কিছু শর্টকাট ট্রিক্স এখানে ইউজ করব। যেমন আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরে যাক 2-এর 3 আর 5-এর 7, জাস্ট এই দুটো ফ্র্যাকশনই বলছি আমি। 2-এর 3 আর 5-এর 7 এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কোন ফ্র্যাকশনটা বড়? আমরা কি করতে পারি? আমরা জাস্ট অ্যাট এ গ্লান্সে দেখেই বলে দেব যে অমুক ফ্র্যাকশনটা বড়। তার জন্য আমাদেরকে একটা ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশনটা মানে হচ্ছে প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটর আর দ্বিতীয় ফ্র্যাকশনের নিউমেরেটর কোনাকুনি গুণ হবে। আবার দ্বিতীয় ফ্র্যাকশনের ডিনোমিনেটর আর প্রথম ফ্র্যাকশনের নিউমেরেটর কোনাকুনি গুণ হবে। এবার দেখব কোনটার গুণফল বা প্রোডাক্ট বেশি হচ্ছে। যেটার প্রোডাক্ট বা গুণফল বেশি হচ্ছে সেটা অবশ্যই বড় ফ্র্যাকশন। প্রসঙ্গত গুণফলগুলোকে কিন্তু সবসময় ফ্র্যাকশনের মাথার উপরে লিখতে হবে। এবার দেখব কোন ফ্র্যাকশনটা বড় হচ্ছে, মানে কোন গুণফলটা বেশি হচ্ছে। যে গুণফলটা বেশি হচ্ছে সেটা তার নিচে যে ফ্র্যাকশনটা লেখা রয়েছে অবশ্যই সেটা আমাদের উত্তর হবে। এরকম আরও অনেক আমরা উদাহরণ দিতে পারি। এবার আমরা ফ্র্যাকশন থেকে শিফট হয়ে আমরা চলে যাচ্ছি রেশিওতে। রেশিওর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এমন অনেক প্রশ্ন থাকে রেশিওর ক্ষেত্রে যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে একটু কঠিন, কিন্তু সেগুলোকে আমরা যদি কিছু টেকনিক ইউজ করি অনেক সহজে করতে পারি। যেমন রেশিওর ক্ষেত্রে আমরা বলতে পারি হয়তো দুটো রেশিও দেওয়া রয়েছে, এবার এই দুটো রেশিও থেকে আমাদেরকে বলতে হবে তাদের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মধ্যে কি অনুপাত। যেমন A:B সমান এত আর B:C সমান অত। তাহলে এখান থেকে বলো A:B:C কত। এটা কিন্তু খুব সিম্পলি একটা প্রসিডিওরের সাহায্যে আমরা বলতে পারি, জাস্ট দেখে নিয়ে অ্যাট এ গ্লান্সেই বলে দিতে পারি। কোনো রকম খাতাপত্রে ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট মেন্টাল ক্যালকুলেশন করে। তো এর জন্য একটা পদ্ধতি আছে। আবার ধরা যাক বলা হলো যে একটা ব্যাগের মধ্যে কিছু কয়েন্স রয়েছে, সেই কয়েন্সগুলোর মধ্যে 3 ধরনের কয়েন্স রয়েছে, হয়তো 25 পয়সার কয়েন রয়েছে, 50 পয়সার কয়েন রয়েছে, 1 রুপির কয়েন রয়েছে, এবং ব্যাগটার মধ্যে টোটাল দেখা গেল টাকার পরিমাণ কাউন্ট করে এত টাকা। তাহলে বলো সেখানে কতগুলো 50 পয়সার কয়েন ছিল। এক্ষেত্রেও কিছু ফর্মুলা রয়েছে, অর্থাৎ আমাদের দেখতে হবে যে কয়েন্সগুলোর ভ্যালু রেশিও কী, তারপরে দেখতে হবে কয়েন্সগুলোর ক্ষেত্রে নাম্বার রেশিও কী দেওয়া আছে। তাহলে ভ্যালু রেশিও ইন্টু নাম্বার রেশিও মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব শেয়ারিং রেশিও। আর শেয়ারিং রেশিও পেয়ে যাওয়া মানেই সেখান থেকে আমরা অতি সহজে বলতে পারবো যে 50 পয়সার ফর্মে কত টাকা আছে। তাহলে সেখান থেকে বলতে পারবো কত পিস 50 পয়সা রয়েছে। তো এইভাবে আমরা যদি টেকনিকগুলো শিখি বা জানি তাহলে কিন্তু আমরা খুব সহজেই উত্তর করতে পারব। নেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যাব, সেটা হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ কিন্তু আমার হিসাবে ভীষণই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল। তো পার্সেন্টেজের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থাকে
তার মধ্যে কিন্তু বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি ফর্মুলা প্রয়োগ করে সেটাকে খুব দ্রুত সলভ করা যায়। যেমন হয়তো বললো দ্য ইনকাম অফ মোহন ইজ রিডিউসড বাই 10%, বাই হাউ মাচ পার্সেন্ট শুড হিজ ইনকাম বি রেজড নাও সো অ্যাজ টু হ্যাভ দ্য সেম ইনকাম এগেন। অর্থাৎ একজনের বেতন 10% রিডিউস করে দেওয়া হয়েছে, আবার যদি তার বেতনকে আগের জায়গায় ফিরিয়ে আনা হয় তাহলে তার বেতন কত পার্সেন্ট বাড়াতে হবে। যারা বিশেষ একটা অঙ্ক জানে না তাদের এটা জাস্ট শুনেই মনে হবে আমি 10% কমিয়েছি, আবার যখন আমি আগের জায়গায় ফিরিয়ে আনছি তার মানে আবার আমি 10%ই ইনক্রিজ করছি। আদৌ নয়, মোটেই নয়। যখন একটা রিডাকশন হচ্ছে স্যালারির ক্ষেত্রে বা যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে, এবার সেখান থেকে যখন আমি আগের জায়গায় ফিরিয়ে আনছি তখন পার্সেন্টেজটা ডিপেন্ড করে বেসে কে আছে, অর্থাৎ ডিনোমিনেটর পজিশনে কে আছে তার উপরে কিন্তু পার্সেন্টেজ ভ্যারি করে। সুতরাং আমি যদি টেকনিক্যাল কচকচানির মধ্যে নাও যাই, শুধু মেকানিক্যাল ওয়েতে একটা ফর্মুলা যদি আমি মনে রাখি বা টেকনিক মনে রাখি তাহলে আমি অত্যন্ত দ্রুতটাকে সলভ করতে পারব। কি সেই টেকনিকটা? গিভেন পার্সেন্টেজ ইন্টু 100 ডিভাইডেড বাই, মানে হোল ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস গিভেন পার্সেন্টেজ। অর্থাৎ ওই যে বললো 10% রিডিউস করেছে, তাহলে আমার উত্তরটা হবে 10 ইন্টু 100। কী বলেছিলাম? গিভেন পার্সেন্টেজ ইন্টু 100। কী হলো তাহলে? 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস গিভেন পার্সেন্টেজ। অর্থাৎ প্রথম লাইনটা এক্ষেত্রে খুব ভালো করে ফলো করতে হবে। যদি মনে হয় যে আমরা রিডিউস করিয়েছি, স্যালারিটাকে কমিয়ে দিয়েছি, তাহলে 100 থেকে মাইনাস হবে। আর যদি সেটাকে বৃদ্ধি করেছি, ইনক্রিজ করেছি, তাহলে 100 প্লাস হবে। তো এখানে খুব পরিষ্কার যে আমরা স্যালারিটাকে কমিয়েছি, তাহলে তলায় কত হবে? 100 মাইনাস 10। তাহলে ওপরে হলো 1000 আর নিচে হলো 100 মাইনাস 10 অর্থাৎ 90। তাহলে 0 0 কেটে গেলে এটা থাকছে 100/9। 100/9 মানে কত? 11.19%। এরকমভাবে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর করতে পারি। পার্সেন্টেজের ক্ষেত্রে আরেকটা অঙ্কের কথা মনে পড়লো, বলি। ধরা যাক কোনো একটা পরিবার প্রত্যেক মাসে একটা জিনিস কেনে, তো সেই জিনিসটির দাম কোনো কারণে 60% বেড়ে গেছে। তো ন্যাচারালি সেটি যখন তারা পরের মাসে কিনবে তার বাজেটটাও ইনক্রিজ করে যাবে। কিন্তু পরিবার বাজেট বাড়াতে ইচ্ছুক নয়, অর্থাৎ গত মাসেও সে তার পেছনে যে টাকা দিয়েছিল এবারও সেই একই টাকা খরচ করবে। তাহলে দেখা যাচ্ছে সে গত মাসে যে পরিমাণ দ্রব্য ক্রয় করেছিল এ মাসে কিন্তু আর সেই পরিমাণ দ্রব্য পাবে না, অর্থাৎ তাকে কনজাম্পশন স্যাক্রিফাইস করতে হবে। এবার প্রশ্ন এটাই যে যদি সে খরচ না বাড়াতে চায় তাহলে তাকে কত পার্সেন্ট কনজাম্পশন স্যাক্রিফাইস করতে হবে? খুব সহজ, ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। অর্থাৎ যে পরিমাণ দামটা বাড়লো বা হ্রাস পেল সেই পার্সেন্টেজটা ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস গিভেন পার্সেন্টেজ। দাম বাড়লে তলায় প্লাস হবে, দাম কমলে তলায় মাইনাস হবে। তাহলে আমি যদি ধরে নিই যে কোনোটা জিনিসের দাম 60% বৃদ্ধি পেয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা এটা হবে 60 ইন্টু 100। কারণ কী ছিল ফর্মুলা? গিভেন পার্সেন্টেজ ইন্টু 100, তাই 60 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস গিভেন পার্সেন্টেজ। তাহলে যেহেতু দামটা বেড়েছে এক্ষেত্রে তলায় কিন্তু প্লাস হবে, তাহলে তলায় কি হবে? 100 প্লাস 60। তাহলে 60 ইন্টু 100 তার মানে হচ্ছে 6000 ডিভাইডেড বাই 100 প্লাস 60 মানে 160। এবার এই ওপরে 6000 তলায় 160, এটা কাটাকাটি করে যা হবে হবে, দ্যাট ইজ আওয়ার আনসার। নেক্সট আরেকটা অঙ্কের কথা আমি বলি। ধরা যাক একজন লেবার, তার বেতন প্রথমে 20% রিডিউস করে দিল মালিক, যে কোনো কারণেই। আবার তার বেতন যা মানে 20% রিডিউস করার পরে যা হয়েছিল তার উপরে আবার তার বেতন 10% বাড়িয়ে দেওয়া হলো। এতে তার স্যালারিতে কত এফেক্ট পড়লো, কত পার্সেন্ট এফেক্ট পড়লো?
মানে আগের তুলনায় সে কত পার্সেন্ট বেশি পাচ্ছে বা কম পাচ্ছে। এটা পাটিগণিতের একটা বেশ শক্তই অঙ্ক বলা যেতে পারে। আমাকে ক্যালকুলেশন করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে, কিচ্ছু করার দরকার নেই। ছোট্ট ফর্মুলা, a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড বাই 100 হয়ে গেল। a প্লাস বি মানে কি? ফার্স্ট পার্সেন্টেজ প্লাস সেকেন্ড পার্সেন্টেজ প্লাস ফার্স্ট পার্সেন্টেজ ইন্টু সেকেন্ড পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। সাকসেসিভ পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা এরকম ধরনের প্রবলেম সলভ করে মনে রাখতে হবে একটা কথা, যদি প্রথম পার্সেন্টেজটা বাড়ে তাহলে সেটা অবশ্যই প্লাস হবে। প্রথম বা দ্বিতীয় বলে কথা নয়, পার্সেন্টেজ বাড়লে সেটা প্লাস হবে, পার্সেন্টেজ কমলে সেটা মাইনাস হবে। অর্থাৎ এক্ষেত্রে সাইনটাকে ভালো করে মাথায় রাখতে হবে যে আমার কখন প্লাস হচ্ছে কখন মাইনাস হচ্ছে। তাহলে আমি এখানে যেটা বলেছিলাম যে প্রথমে তার স্যালারি 20% রিডিউস হচ্ছে, তারপরে 10% বাড়ছে, তাহলে আমার সেই অনুযায়ী হওয়া উচিত -20 প্লাস 10 প্লাস, এবার ওপরের পার্টে লিখলাম -20 ইন্টু প্লাস 10 ডিভাইডেড বাই 100 হয়ে গেল। এবার এটাকে সলভ করলে যা হবে সেটাই আমাদের আনসার। এই টেকনিকগুলো যারা জানে না তাদের ক্ষেত্রে তো অবশ্যই কঠিন লাগবে, কিন্তু এটা যদি ভালো করে আমরা বুঝি বা শিখি তাহলে আমাদের কাছে এটা সহজই বলে মনে হবে। নেক্সট আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এই প্রফিট অ্যান্ড লস থেকেও কিন্তু প্রশ্ন থাকে। যেমন এক্ষেত্রে তার আগে বলি, প্রফিট অ্যান্ড লসের কিছু বেসিক ফর্মুলা রয়েছে, যেখানে জানতে হবে কাকে কস্ট প্রাইস বলে, কাকে সেলিং প্রাইস বলে, প্রফিট পার্সেন্টেজ কী করে বের করতে হয়, লস পার্সেন্টেজ কী করে বের করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই বেসিক ফর্মুলাগুলো যদি আমি জানি তাহলে আমার কিন্তু প্রায় 80% কাজ হয়েই গেল। আর বাকি যে প্রবলেমগুলো পড়ে থাকলো সেখানে আরও কিছু নতুন নতুন ফর্মুলার টেকনিক ইউজ করা হয়, সেটা খুব একটা বড় ব্যাপার কিছু নয়। বেসিক ফর্মুলাটাকে মনে রাখাটাই হচ্ছে আসল ব্যাপার। প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে একটা খুব কমন অঙ্কের কথা মনে পড়ছে। বিভিন্ন টাইপের তো অঙ্ক হয়, আমি একটা টাইপ উল্লেখ করছি। যেমন কোনো একজন বিক্রেতা, তিনি একই দামে দুটো প্রোডাক্ট সেল করলেন, রাইট? একটাতে তিনি 10% প্রফিট করলেন, আর একটাতে তিনি 10% লস করলেন, এবং দুটো প্রোডাক্ট তিনি বিক্রি করেছেন 990 টাকাতে। এটা কিন্তু ইচ, মানে প্রতিটি 990 টাকাতে বিক্রি করেছেন, এমন নয় কি দুটো মিলিয়ে 990 পেয়েছে। তো প্রথম প্রোডাক্টটা যখন তিনি 990 টাকাতে বিক্রি করলেন তখন ধরা যাক তার 10% ক্ষতি হয়েছে। আবার দ্বিতীয় প্রোডাক্টটা যখন তিনি 990 টাকাতে বিক্রি করলেন তখন তার 10% লাভ হয়েছে। এবার প্রশ্ন করলো মোটের উপর তার কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি হল। খুব সহজ, আমি যদি সিপিএসপি বের করার যে রুলস সেগুলো দিয়ে এটাকে সলভ করি নিশ্চয়ই হবে, কিন্তু 5-6 মিনিট চলে যাবে। আমি জাস্ট 2 সেকেন্ডের মধ্যে প্রশ্নের উত্তরটা বলে দেব, এবং প্রশ্নের উত্তরটা হচ্ছে 1% লস। কি করে বের করলাম? ওই যে কথাটা এখানে বলা হয়েছিল যে দুটো জিনিস আমি সেম প্রাইসে বিক্রি করেছি এবং একটাতে আমি 10% গেন করেছি, একটাতে আমি 10% লস করেছি। তাহলে আমার আলটিমেট প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কত হলো? যদি দুটোতেই আমি সেম প্রাইসে বিক্রি করার পর একটাতে X% গেন করি, অন্যটাতে আমি X% লস করি, তাহলে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে প্রফিট বা লসের পরিমাণটা হবে x² বাই 100%। তাহলে যেহেতু এটা 10%-এর গল্প ছিল, তাহলে 10² বাই 100, তার মানে কি 100/100 অর্থাৎ 1%। আর বলে রাখি এক্ষেত্রে সব সময় পার্সেন্টেজ যাই দেওয়া থাক না কেন লস হবেই হবে। মানে আমি বলতে চাইছি দুটো জিনিস সেম প্রাইসে বিক্রি করা হয়েছে, তাতে একটাতে আমি X% লাভ করেছি, অপরটাতে আমি X% লস করেছি, এবং ওভারঅল ট্রানজাকশানে আমার লস হতে বাধ্য, কখনোই লাভ হবে না। তাহলে লস হচ্ছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবার সংশয় ছিল লসের পরিমাণটা কত, তার জন্যই তো ফর্মুলা x² বাই 100%।
যদি এটা বলতো 20% একটায় লাভ করেছে, 20% অন্যটাতে ক্ষতি করেছে, তাহলে কি হতো? তাহলে খুব সিম্পল, 20 স্কোয়ার বাই 100, 20 স্কোয়ার মানে কত? 400, 400 বাই 100 মানে 4% লস। এইরকম যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো কিন্তু না জানলে হবে না। আরও একটা অঙ্কের কথা মনে পড়ছে প্রফিট অ্যান্ড লসের, এটাও খুব কমন অঙ্ক, পরীক্ষায় খুব দেয়, যে দেখা গেল যে একজন বিক্রেতা তিনি 33টা আর্টিকেল বা 33টা জিনিস কিনেছিলেন, রাইট? এবার কিনে যখন তিনি বিক্রি করছেন, বিক্রি করতে করতে তার 30টা আর্টিকেল বিক্রি করা কমপ্লিট, এবং তিনি দেখলেন 33টা আর্টিকেল কেনার জন্য তিনি যে টাকাটা ব্যয় করেছিলেন 30টা আর্টিকেল বিক্রি করে তার সেই টাকা উঠে এসেছে। এবার প্রশ্ন করছে যে তার কত পার্সেন্ট লাভ হলো, অর্থাৎ সবকটাই সে বিক্রি করলো, তার কত পার্সেন্ট লাভ হলো। তাহলে আমি যদি প্রফিট অ্যান্ড লসের যে ট্র্যাডিশনাল নিয়ম আছে সেই নিয়মে করি, হবে, কেন হবে না? কিন্তু সময় বেশি লাগবে। আমরা কিছু শর্টকাট ট্রিক্স এখানে ইউজ করতে পারি। কীরকম সেটা? সেটা হচ্ছে, এক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে, গেইনড ইউনিট ডিভাইডেড বাই সোল্ড ইউনিট ইন্টু 100। অর্থাৎ যখন আমার 30টা আর্টিকেল বিক্রি করে 33টার পয়সা চলে এসছে, তাহলে যে 3টে আর্টিকেল এখনও বিক্রি হয়নি ওটাই আমার প্রফিট, তাহলে ওটাই হচ্ছে আমার গেইনড ইউনিট। আর কতগুলো সল্ভ করেছিলাম? 30টা। তাহলে 3/30 ইন্টু 100 কত হলো? 10%। এই টেকনিকগুলো যদি না জানা হয় তাহলে কিন্তু মুশকিল, এগুলোকে জানতে হবে এবং বুঝতে হবে। আরও একটা মজার প্রবলেমের কথা মনে পড়ছে প্রফিট অ্যান্ড লস এখান থেকে। যেমন একজন বিক্রেতা, অসাধু বিক্রেতা, তিনি ওজনে কারচুপি করেন, ঠিক আছে? অর্থাৎ যে ওজন দেওয়ার কথা তিনি সে ওজন দেন না। কিন্তু তার আরেকটা দিক হলো, তিনি যে দামে কোনো একটা প্রোডাক্ট কিনে আনেন হোলসেল মার্কেট থেকে, সেই দামেই কিন্তু তিনি বিক্রেতাকে বিক্রি করেন। অর্থাৎ যে দামে তিনি কিনছেন সেই দামেই বিক্রি করছেন, কিন্তু ওজনটা কম দিচ্ছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, তিনি হয়তো, এটা প্রশ্ন অবশ্যই উল্লেখ করা থাকবে যে কত কী ওয়েট দিচ্ছেন। ধরা যাক তিনি 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন দিচ্ছেন, তাহলে এক্ষেত্রে তার প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে এরকম অসাধু বিক্রেতাদের প্রফিট পার্সেন্টেজ কত হয় এটা বের করার জন্য একটা খুব কমন ফর্মুলা আছে, সেটা হচ্ছে ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট হোল ডিভাইডেড বাই ফলস ওয়েট। এই পুরোটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। আর একবার, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট ডিভাইডেড বাই ফলস ওয়েট, রাইট, ইন্টু 100 করলেই হয়ে গেল। এই টেকনিকগুলো বা ট্রিক্সগুলো জানা কিন্তু অত্যন্ত আবশ্যক। প্রফিট অ্যান্ড লসের পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। টাইম অ্যান্ড ডিস্ট্যান্সটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের যে বেসিক ফর্মুলাগুলো এবং বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো জানতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, স্পিডের ফর্মুলা কি? স্পিডের ফর্মুলা হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম। বা ধরা যাক টাইমের ফর্মুলা কি? ডিস্ট্যান্স বাই স্পিড। বা ডিস্ট্যান্স কত হচ্ছে? টাইম ইন্টু স্পিড। এই যে জিনিসগুলো সেইগুলোকে আমাকে জানতে হবে। তাছাড়া যেগুলো আমরা ছোটোবেলায় শিখেছিলাম সেই কনসেপ্টগুলোও কিন্তু এখন খুব কাজে লাগবে। আরও দুটো বেসিক আইডিয়ার কথা বলি, এটা হয়তো ছোটোবেলা অনেকেই ক্লাসে শিখেছিল, এখন মনে আছে কিনা বলতে পারবো না। যেমন আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিডের কথা। দুটো জিনিস মানে দুটো গতিশীল বস্তু যখন বিপরীত দিক থেকে আসছে তখন তাদের আপেক্ষিক গতিবেগ বের করার সময় তাদের গতিবেগগুলোকে যোগ করে দেওয়া হয়। মানে আমি বলতে চাইছি যে একটা হয়তো 45 কিলোমিটার স্পিডে আসছে আর একটা হয়তো 50 কিলোমিটার স্পিডে যাচ্ছে, একই দিকে নয় কিন্তু বিপরীত দিকে। তখন তাহলে কি হবে? তাদের আপেক্ষিক গতিবেগ 50 + 45 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 95 কিলোমিটার পার আওয়ার। আর যদি একই দিকে যেত তাহলে
বড়টা থেকে ছোটোটা বিয়োগ করা হতো, অর্থাৎ এক্ষেত্রে হতো 50 minus 45, দ্যাট ইজ 5 কিলোমিটার পার আওয়ার। এছাড়াও দূরত্বের ক্ষেত্রে আমি বলবো যে সেই ছোটোবেলার বেসিক নিয়ম, যে যখন একটা কি বলবো দীর্ঘাকার কোনো একটা অবজেক্ট, সেটা যখন আর একটা দীর্ঘাকার অবজেক্টকে ক্রস করছে, তখন ডিস্টেন্সের ক্ষেত্রে দুটো যোগ হয়ে যাবে। যেমন একটা 200 মিটার লম্বা একটা ট্রেন 150 মিটার লম্বা একটা সেতুকে ক্রস করছে, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স ক্যালকুলেট করার সময় আমরা 200 + 150 করব। কিন্তু যখন একটা দীর্ঘাকার বস্তু একটা অতি ক্ষুদ্র বস্তুকে ক্রস করছে, তখন কিন্তু আমরা দীর্ঘাকার বস্তুর যে দৈর্ঘ্য সেটাকেই নেব, ওই অতি ক্ষুদ্র বস্তু তার যে লেংথ সেটাকে আমরা সেক্ষেত্রে ইগনোর করব। যেমন একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করছে, এক্ষেত্রে খুঁটিটা তার প্রস্থ বা দৈর্ঘ্য কত সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোককে একটা ট্রেন ক্রস করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে ওই মানুষটির দৈর্ঘ্য বা প্রস্থ কত সেটা কিন্তু এখানে খুব একটা ম্যাটার করে। তো এই জিনিসগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, আর তার পাশাপাশি আরও কিছু টুকটাক ফর্মুলা বা টুকটাক টেকনিক আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স করাটা অত্যন্ত ইজি হয়ে যাবে। যেমন দু একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের কথা বলি। যেমন একটা অঙ্কে হয়তো বলা হচ্ছে যে একটা 150 মিটার লম্বা একটা প্যাসেঞ্জার ট্রেন, একটা 100 মিটার লম্বা একটা গুডস ট্রেন, তারা বিপরীত দিক থেকে আসছে, এবং দেখা যাচ্ছে 150 মিটার লম্বা যে প্যাসেঞ্জার ট্রেনটা রয়েছে তার স্পিড ছিল 39 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যেটা গুডস ট্রেন তার স্পিড ছিল 21 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যখন ট্রেন দুটো একে অপরকে কমপ্লিটলি ক্রস করবে, তো তাতে কত সময় লাগবে, মানে কত সেকেন্ডে এটা একে অপরকে পুরোপুরি ক্রস করতে পারে। তাহলে এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ট্রেন দুটো তো বিপরীত দিক থেকে আসছে, কাজে এতে রিলেটিভ স্পিডটা যোগ হবে। তাহলে কত ছিল 39 কিলোমিটার আর 21 কিলোমিটার, অর্থাৎ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড। আর তাদের যে ডিস্টেন্সটা কি হবে, মানে একটা দীর্ঘাকার বস্তু আর একটা দীর্ঘাকার বস্তুকে ক্রস করছে, তাহলে দুটো ভ্যালুকে অ্যাড করতে হবে। তাহলে 150 + 100 250 মিটার। এবার কী চেয়েছে, আমাকে বলেছে কত সময় লাগবে। তাহলে টাইম বের করার কি ফর্মুলা ছিল, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমি জেনে গেছি ডিস্টেন্স এখানে 250 মিটার, তাহলে আমি লিখতে পারি D = 250 ডিভাইডেড বাই স্পিড কত না, স্পিড হচ্ছে 39 + 21 মানে 60 কিলোমিটার পার আওয়ার। এবার সমস্যাটা হচ্ছে ওপরে কি রয়েছে, ওপরে রয়েছে মিটার আর তলায় রয়েছে কিলোমিটার পার আওয়ার। এবার দুটো ইউনিট সেম না হলে তো ক্যালকুলেশন করা সম্ভব নয়, সেই জন্য তলায় যেটা কিলোমিটার পার আওয়ার রয়েছে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তবেই আমরা ভাগটা করতে পারব। এবার কিলোমিটার পার আওয়ার তাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, তাহলে একটা ফ্র্যাকশান রয়েছে, সেটা হচ্ছে 5/18। যদি আমরা সেটাকে 5/18 দিয়ে গুণ করি, মানে কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করা হয়, তাহলে অটোমেটিক্যালি সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। কেন 5/18 দিয়ে, তার পেছনে একটা অবশ্যই লজিক আছে, সেটা আমি এখন আসছি না। যাই হোক, তো কত ছিল 60 × 5/18। এবার এটা ক্যালকুলেট করে করে যা হলো। আগে তো আমরা পেয়েছিলাম হচ্ছে 150 + 100 250 মিটার, তাহলে 250 মিটার ডিভাইডেড বাই এই নতুন যে ক্যালকুলেশনটা হলো। এবার এটাকে সলভ করলে দেখা যাবে মাত্র 15 সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করেছে। তাহলে এই বেসিক কনসেপ্টগুলোকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারব। নেক্সট বলি, এ স্টুডেন্ট ওয়ার্কস ফ্রম হোম অ্যাট 2.5 কিলোমিটার 2.5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস স্কুল 6 মিনিটস লেট। তাহলে কি বলেছে, 2.5 কিলোমিটার পার আওয়ার স্পিডে সে যাচ্ছে এবং সে দেখলো সে স্কুলে 6 মিনিট লেটে পৌঁছাচ্ছে। পরের দিন সেই ছেলেটি কি করলো, তার স্পিড বাড়িয়ে দিল,
1 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দিল, অর্থাৎ 3.5 কিলোমিটার পার আওয়ার করলো। এইবার সে দেখলো সে স্কুলের নির্ধারিত সময়ের আগে, মানে 6 মিনিট আগে পৌঁছে গেছে। প্রথম দিন নির্ধারিত সময়ের 6 মিনিট পরে পৌঁছেছিল, আর দ্বিতীয় দিন স্পিড বাড়ানোতে নির্ধারিত সময়ের 6 মিনিট আগে পৌঁছালো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তাহলে এটা আমি ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করতেই পারি, কিন্তু করব না। একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট স্পিড ইন্টু সেকেন্ড স্পিড ডিভাইডেড বাই ডিফারেন্স অফ স্পিডস ইন্টু, এই পুরো জিনিসটাকে আমি গুণ করছি, ইন্টু ডিফারেন্স অফ টাইম। তাহলে ফার্স্ট স্পিড কত ছিল? ছিল হচ্ছে 2.5, মানে 5/2। আর সেকেন্ড স্পিড কত ছিল? 3.5, মানে ইন্টু 7/2 ডিভাইডেড বাই ডিফারেন্স অফ স্পিড, মানে 3.5 মাইনাস 2.5, অর্থাৎ 1, তলায় 1 রইল, 1 থাকাও যা না থাকাও তা। এটাকে আমরা গুণ করছি কিসের সাথে? এটাকে আমরা মাল্টিপ্লাই করছি হচ্ছে ডিফারেন্স অফ টাইম। তাহলে যে ছেলেটা 6 মিনিট লেট করে পৌঁছাচ্ছিল, সে পরের দিন 6 মিনিট লেট তো করলোই না, উপরন্তু সে 6 মিনিট আগে পৌঁছাল। তার মানে তার টাইম গ্যাপটা হলো 12 মিনিট, ডিফারেন্সটা হলো 12 মিনিট। তাহলে এই যে ডিফারেন্সটা হলো 12 মিনিট, তাহলে 12 মিনিট মানে কত আওয়ার? যদি আমরা মিনিটকে 60 দিয়ে ডিভাইড করি, আওয়ার পেয়ে যাব। তার মানে হচ্ছে 12/60, 12/60, অর্থাৎ 1/5 আওয়ার। তো এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে ডিফারেন্স অফ স্পিড, ডিফারেন্স অফ টাইম, এটা কিন্তু হলো 1/5। আর ওদিকে কত পেয়েছিলাম? ওদিকে আমরা পেয়েছিলাম হচ্ছে 5/2 ইন্টু 7/2, তার মানে 35/4। তাহলে 35/4 ইন্টু পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1/5। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখব আলটিমেট আমাদের উত্তরটা আসবে 7/4, 7/4। 7/4 মানে হচ্ছে 1/3/4, 1/3/4। তাহলে ডিস্টেন্সটা ছিল 1/3/4 কিলোমিটার। এরকম আরও অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বলছে এ ম্যান goes from A to B with a speed of 60 km/h and returns back with a speed of 40 km/h. What is the average speed? তাহলে অ্যাভারেজ স্পিড যখন আমরা বের করব, তখন একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? সেটা হচ্ছে 2 × x × y বাই x + y, এবং এটা করলেই কিন্তু আমরা আনসারটা অনায়াসে পেয়ে যাব। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে অনওয়ার্ড স্পিড, আর ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে রিটার্ন স্পিড। তাহলে 2 × x × y ডিভাইডেড বাই x + y করলে আমরা অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম। পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে ইন্টারেস্ট সেকশন থেকে। তাহলে আমরা জানি যে ইন্টারেস্ট মূলত দুরকম হয়, একটাকে আমরা বলে থাকি সিম্পল ইন্টারেস্ট, একটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে, অতি সহজ একটা ফর্মুলা, যে SI = P × R × T হোল ডিভাইডেড বাই 100। এখানে P স্ট্যান্ডস ফর প্রিন্সিপাল, R মানে রেট অফ ইন্টারেস্ট, T মানে টাইম। এটা বসিয়ে তাকে 100 দিয়ে ডিভাইড করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আবার যখন কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম বলবে, তখন সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাটা রয়েছে সেটা আমরা ইউজ করব। যেমন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যামাউন্ট বের করার ক্ষেত্রে যে ফর্মুলাটা, সেটা হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার D। এটা করলে আমরা অ্যামাউন্ট পাচ্ছি। এবার এই অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপালটাকে মাইনাস করে দিই, তাহলে ন্যাচারালি সেখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। এই কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমের ক্ষেত্রে তোমাকে জানতে হবে যে যদি ইন্টারেস্ট রেটটা হাফ ইয়ারলি পেবল হয়, তাহলে কি ফর্মুলা, অ্যানুয়ালি হলে কি, কোয়ার্টারলি হলে কি, এরকম কিছু কিছু টেকনিক রয়েছে। তো এত ডিটেলসে আমি এই ছোট্ট ভিডিওতে আর আসছি না। তো মোদ্দা কথা হচ্ছে একটাই, যে অঙ্ক বিষয়টা কিন্তু ভীষণই সহজ, এবং সেটাকে নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, ঠান্ডা মাথায় শুরুর থেকে ভালো করে শিখতে হবে। খুব অল্প সময়ের মধ্যে দ্রুত শিখে নেব এটা
হয়তো একটু চাপের, কিন্তু যদি আমরা একটা শৃঙ্খলাপরায়ণভাবে একটা প্রপার প্ল্যান্ড ওয়েতে আমরা অঙ্কটাকে শিখি, তাহলে এর থেকে ভালো জিনিস নেটের ক্ষেত্রে আর কিছু নেই। কারণ অত্যন্ত কম সময় আমাকে বেশ কিছু নম্বর এনে দেবে এবং কনফিডেন্টলি আমি জানবো যে সেই উত্তরগুলো ঠিক, সেখানে কোনো রকম সংশয় থাকবে না। তো সেই জায়গাটায় পৌঁছতে গেলে কিন্তু অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার আমি যদি শুরু থেকে মনে করি যে না সামান্য পরিমাণে অঙ্ক আসবে, তার জন্য এত সার্বিক প্রস্তুতির কী প্রয়োজন, প্রথমেই একটা নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে চলি, তাহলে কিন্তু খুব মুশকিল। তার কারণ হচ্ছে আমরা বারবার করে একটা কথা সবাইকে বলতে চাই যে নেট পেপার 1-এর ক্ষেত্রে বা জেআরএফ পাওয়ার ক্ষেত্রে যদি আমরা ম্যাথামেটিক্সটা ভালো করে সলভ না করি, যদি আমরা এই জিনিসগুলোর পরে ভালো করে জোর না দিই, কেবলমাত্র থিওরি পোর্শনটাকে একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করি, সেখানে কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। থিওরি পোর্শন যতই ভালো করে পড়া হোক না কেন, সেখানে এক্স্যাক্টলি ওই দিন কী প্রশ্ন আসবে এবং অপশানগুলো কতটা ক্লোজ থাকবে বা কতটা কেমন থাকবে, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে অজানা। এবার আমি আমার জ্ঞানটাকে সর্বোচ্চ প্রয়োগ করলাম, তারপরেও দেখা গেল হয়তো আমি উত্তর মেলাতে পারলাম না। কিন্তু অঙ্কের ক্ষেত্রে সেই সমস্যাটা কম্প্যারেটিভলি কম। আমি যদি নিয়ম জানি এবং অল্প বিস্তর কিছু অঙ্ক প্র্যাকটিস করে যাই, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আবারও স্মরণ করিয়ে দিই, আদার্স কম্পিটিটিভ পরীক্ষাতে যে লেভেলের অঙ্ক থাকে তার থেকে যথেষ্ট সহজ প্যাটার্নের অঙ্ক থাকে এখনও পর্যন্ত এনটিএ নেট পেপার 1-এর ক্ষেত্রে। সুতরাং সবাই যদি একটু এটাকে পজিটিভলি নেয়, আমার মনে হয় অবশ্যই আমাদের উপকার হবে। সবশেষে বলি, বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেখানে যে সমস্ত অঙ্ক এসেছে, সেইগুলো যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে, তাহলে তার প্যাটার্ন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা সে পাবে। এবং আমার মনে হয় যে বিভিন্ন ইয়ারের যে প্রশ্নপত্রগুলো রয়েছে, সেগুলোও যদি জাস্ট কেউ ভালো করে প্র্যাকটিস করে যায়, তাহলেও তার অঙ্কের প্রস্তুতি কিন্তু যথেষ্ট ঠিকঠাকই থাকবে। তার কারণ বইতে হয়তো অনেক প্রশ্ন দেওয়া থাকে, অনেক কিছু দেওয়া থাকে, সেগুলো করতে পারলে ভালো, কিন্তু খুব বেশি টাইপ, খুব বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। যদি মিনিমাম কিছু রুলস যেগুলো মোটামুটি সহজ এবং পরীক্ষায় আসে, সেগুলোকেও যদি আমরা একটু ভালো করে দেখে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। আর আমি বারবার করে সবাইকে বলবো, অনুরোধ করব, অঙ্কের ব্যাপারটাকে পজিটিভলি চিন্তাভাবনা করতে। পরীক্ষায় কতটা আসবে, আমি এত কি করে করব, এইরকম নেগেটিভ চিন্তা যদি শুরুতেই চলে আসে, তাহলে কিন্তু খুব বিপদ। এটাকে একটু পজিটিভ নিতে হবে। একটু সময় থাকতে থাকতে আমরা যদি এগুলোকে ভালো করে প্র্যাকটিস করি, তাহলে অঙ্ক কখনোই আমাদের কাছে একটা বিভীষিকায় পরিণত হবে না বলেই আমার বিশ্বাস। যাই হোক, আমরা চলে এসেছি একেবারে শেষে। আমাদের এই ভিডিওগুলোর নির্মাণের উদ্দেশ্য হচ্ছে, যারা আমাদের সান্নিধ্যে এখনো পর্যন্ত আসতে পারেনি, তারা যদি এই বক্তব্যগুলো থেকে সামান্যতম উপকৃত হয়, তবে আমরা বুঝবো আমাদের এই পরিশ্রম সার্থক। তো যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক বা শেয়ারের সুযোগ রয়েছে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, আমি তাদের উদ্দেশ্যে আরেকবার বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেন তারা বেল বাটনটা প্রেস করে রাখে। কারণ সামনে আসছে আরও অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় কার্যকরী ভিডিও, এবং সেগুলো বেল বাটন প্রেস করা থাকলে অটোমেটিক্যালি তারা সঙ্গে সঙ্গে এর বিজ্ঞপ্তি পেয়ে যাবে, নোটিফিকেশান পেয়ে যাবে, এবং তারা সেগুলোকে এনজয় করতে পারবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমি অনুরোধ করব, যাদের এই ভিডিওটি কাজে লাগতে পারে এমন ছাত্রছাত্রীদেরকে এটা শেয়ার করতে। তো ঠিক আছে, আজকের এই পর্যন্তই। সঙ্গে থাকুন, আমরা আসছি সামনে আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে। স্টে টিউনড উইথ NRSC এডুকেশনাল ইউটিউব চ্যানেল। নমস্কার, ভালো থাকবেন সবাই।